নমস্কার। ফোকাস ত্রিপুরার আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে রয়েছে মনীষ এবং আজকের এই আলাপন অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে বা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত মর্মবিদারক একটি ঘটনা এবং যে ঘটনায় স্তম্ভিত হয়ে রয়েছে গোটা রাজ্য, স্তম্ভিত হয়ে রয়েছে আমরা সকলে। বাকরুদ্ধ আজ রাজ্যের আপামর জনতা এবং আজ সকালের সূর্য এমন এক বার্তা নিয়ে এলো যে বার্তায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন রাজ্যের একটি বিরাট অংশের মানুষ এবং এই হত্যালীলার ঘটনাটি ঘটেছে খোয়াই জেলায় এবং এই ঘটনা আজ শুধু রাজ্যে নয় গোটা দেশে এক অন্য বার্তা নিয়ে গেছে। আমরা সকলে আজ স্তম্ভিত হয়ে পড়েছি। আপনারা আজকের অনুষ্ঠানে সরাসরি ফোন করে আপনাদের মতামত আমাদের জানাতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 9362051711। আবারও বলছি 9362051711। আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে এই ফোন নাম্বার, আপনারা ফোন করে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। কি হয়েছিল রাতে? উত্তর রামচন্দ্র ঘাট এলাকার প্রদীপ দেবরায় ওরফে কুট্টি, পিতা অসিত দেবরায়। এলাকাবাসীর সূত্রে আমরা জানতে পারি বিগত বেশ কয়েকদিন ধরে সে মানসিক অবসাদে ভুগছিলে। সে কারোর সাথে কথাবার্তা বলতো না এবং শুক্রবার মধ্যরাতে হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং তারপরেই এই হত্যালীলার ঘটনা শুরু হয়। খোয়াইয়ের শেওড়াতলের মাটি হয়ে ওঠে লাল রক্তে রঙিন। একের পর এক দেহ পড়তে থাকে মাটিতে লুটিয়ে রক্তাক্ত অবস্থায়। বাদ যায়নি শিশু থেকে শুরু করে বৃদ্ধ। ঘরের মধ্যেই শাবল দিয়ে প্রথমে তার দুই সন্তানকে নৃশংসভাবে খুন করে সে। তার মধ্যে তার ছোট কন্যা সন্তান যাকে সে হত্যা করেছে, আগামীকাল তার জন্মদিন। জন্মদিনের ঠিক আগের দিন পিতার হাতেই মৃত্যু হল সেই ছোট্ট শিশুটির। শুধু তাই নয়, মৃত্যু হয়েছে তার বড় মেয়েটিরও এবং তার স্ত্রী মীনা পাল দেবরায়কে মারাত্মকভাবে জখম করেছে সে। পরে ঘর থেকে বেরিয়ে প্রদীপ চলে যায় এলাকার বিভিন্ন বাড়ি ঘরে, গিয়ে হামলার চেষ্টা করেছে সেখানে। গভীর রাত, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে প্রতিবেশীরা। প্রথমে ঘর থেকে বেরোতে চায়নি কেউ, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে প্রতিবেশীরা সকলেই বেরিয়ে এসেছে একটা সময়। ততক্ষণে গোটা শেওড়াতলা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে এই হত্যাকারী প্রদীপ। একটা সময় সে সেখান থেকে চলে যায় ভিড় চৌমুহনী এলাকায়। রাস্তা দিয়ে তখন একটি অটোরিকশা আসছিল। সেই অটোরিকশাটিকে প্রদীপ দাঁড় করায়, কারণ অটোতে যিনি ছিলেন, অটোর যিনি চালক, সে তো আর এই বিষয় জানত না। সেই অটোতে থাকা কৃষ্ণ দাস, যার বয়স ৫৪, এবং তার ছেলে কর্ণবীর দাসকে সে মারাত্মকভাবে জখম করে।
ঘটনাস্থলেই কৃষ্ণ দাসের মৃত্যু হয়েছে বলে খোয়াই থানা এবং খোয়াই জেলা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। এই যখন ঘটনা চলছে, একের পর এক যখন 4 জনের মৃত্যু, তখন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক সহ বিশাল পুলিশ বাহিনী। কিন্তু সত্যজিৎ মল্লিক সেখানে পৌঁছতেই প্রদীপ উন্মাদ হয়ে তার উপর এলোপাথারি কোপ বসাতে থাকে, শাবল দিয়ে আঘাত করতে থাকে, যেটা আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনাস্থলেই আরো বেশ কয়েকজন রক্তাক্ত ও মারাত্মকভাবে জখম হয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রদীপকে পাকড়াও করার পর। অনেক চেষ্টার পর প্রদীপকে পাকড়াও করে এখানে উপস্থিত যে সকল পুলিশ কর্মীরা ছিলেন তার হাত পা বেঁধে তাকে পুলিশের গাড়িতে তোলা হয়। ঠিক তারপরেই সকলের সহযোগিতায় রক্তাক্তদের নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। সেখান থেকে জীবিতও রেফার করা হয় কয়েকজনকে। কিন্তু কর্তব্য পালন করতে গিয়ে সেখানে শহীদের মৃত্যু বরণ করলেন সত্যজিৎ মল্লিক। তাকেও রাতেই নিয়ে আসা হয়েছিল জিবি হাসপাতালে। রাতে সংবাদ যখন সকলের কাছে পৌঁছায়, ভোর রাতের গল্প, তখন স্তম্ভিত হয়ে পড়ে সকলে। খোয়াইয়ের পুলিশ সুপার কিরণ কুমারকে জানিয়েছেন প্রদীপ দেবরায়কে থানায় নিয়ে আসা হয়েছে রাতেই, এবং এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। প্রদীপ দেবরায়ের 2 কন্যা সন্তান, তার ভাই ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, এবং মৃত্যু হয়েছে ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের। মীনাপাল দেবরায়কে জীবিতে রেফার করা হয়েছে। কর্ণবীর দাসের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে। পুরো ঘটনায় থমথমে পরিস্থিতি গোটা এলাকায়, বাকরুদ্ধ খোয়াই জুড়ে। কর্তব্যপরায়ণ, নিষ্ঠাবান এবং নির্ভীক দক্ষ পুলিশ অফিসার ছিলেন সত্যজিৎ মল্লিক। তার ছোট্ট একটি মেয়ে রয়েছে, তার বাড়িতে রয়েছে বৃদ্ধ মা বাবা। রাজ্যের বিভিন্ন থানায়, আমবাসা, বিশালগড়, কল্যাণপুর, খোয়াই সহ রাজ্যের বিভিন্ন থানায় দক্ষতার সাথে কাজ করে গেছেন তিনি, এবং যে উর্দি পরে মানুষের সমস্যায় এগিয়ে যেতেন প্রতিনিয়ত, যে উর্দির প্রতি তার ছিল সম্মান, যে উর্দি জ্বলজ্বল করত তার শরীরে, অবশেষে তার শেষ বিদায় সেই উর্দিতেই। জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়েছিল তার কফিনে বন্দীদের বাক্স। স্তব্ধ সকলে, স্তব্ধ গোটা রাজ্য। আজ ভোরের সূর্য এমন এক বার্তা নিয়ে এসেছে যাতে স্তম্ভিত হয়ে পড়েছে সকলে। আমরা পরবর্তী কথায় আসব, তার আগে খোয়াইয়ের সেই হত্যালীলার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। কারে ফালামো ঈশ্বর সাবু দেখে ডাইরেক্ট মাথা আমার বউ সবাই আমার লেগে অপেক্ষা করতেছে। আমার কাকু টাকু আমরা তো নিয়ে একটা সময় আছি, মানে ব্লাডের ছবি খবর পেলাম।
আসলে গতকাল রাত্র প্রায় 11:15 নাগাদ আমাদের খোয়াই থানাতে একটা ইনফরমেশন যায় যে উত্তর রামচন্দ্রঘাট শেওড়াতলি এলাকাতে পারিবারিক বিবাদের জেরে একটা মারপিটের ঘটনা ঘটেছে। তো ওই ইনফরমেশন মোতাবেক আমাদের নাইট অফিসার যিনি ছিলেন আমাদের সেকেন্ড অফিসার ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক, উনি ওনার নাইট স্টাফ নিয়ে রেসপন্স করেছে। তো এখানে রেসপন্স করার পর দেখতে পেয়েছে এখানে বাড়ি ওনার বাড়ি কমলেশ দেব রায়, ওনার বাড়িতে মৃত অবস্থায়, এবং ওনার ঘরে দুটো ছোট বাচ্চা নিয়ে মৃত অবস্থায়। আর যিনি সাসপেক্টেড এপি বা একিউজড, ইনি ভায়োলেন্ট হয়ে চতুর্দিকে ছুটোছুটি করছে। তো ওনাকে প্রিভেন্ট করার জন্য আমাদের নাইট অফিসার সত্যজিৎ মল্লিক উনিও প্রিভেন্ট করতে চেষ্টা করেছেন, কিন্তু ওনার উপরেও মাথায় আঘাত। তো আঘাত পাওয়ার পর ওনাকে আমরা জিবি হসপিটালে শিফট করা হয়, এবং অ্যাকর্ডিংলি উনি সেখানে 11:30-12টা নাগাদ হঠাৎ করে হেরাবের থেকে লোক আইছে। কাবার থেকে? এই আসামি যে বাড়ি এবার থেকে লোক আইছে পরে আসামি সেই লোক আইছে, ছোট আইছে আমার বাইরে মেরে লেছে রে, ভাই দরজা খুল। তে আমি লগে দরজা খুলছি, খুলে দেখি রাজু দেব রায় আইছে, লগে মা আইছে, কাকিমা জেঠিমা আইছে, বাবুল দেব রায়, এরপরে মা মুকুল দেব রায়, আরেকজন আছে বাবুল দেব রায় ওয়াইফ। সবই আমার কেন আত্মসমর্পণ করছে, এই জন্য রয়েছে আর কি। হ্যাঁ শুধু ঘুরে আইতেছে আমার বাড়িতে, গিয়েছিল বাইরে যাচ্ছে, দরজা খুল খুল, আমরা তার দরজা খুলি না। আপনারা দেখলেন খোয়াইয়ের সেই ঘটনা, যে ঘটনায় ইতিমধ্যেই সকলে বাকরুদ্ধ হয়ে পড়েছে। একটি মানুষ যে মানসিক ভারসাম্যহীন, এলাকাবাসীদের তরফ থেকে যেটা জানা যায়, সেই মানুষটি কেড়ে নিল 5টি মানুষের জীবন। তার মধ্যে রয়েছে আর 2টি ছোট্ট শিশু। জন্মদাত্রী পিতার হাতেই তারা পৃথিবীর আলো যেমন দেখেছেন, ঠিক তেমনি পৃথিবী থেকে আবার বিদায় নিয়েছে। কতটা মর্মান্তিক এই ঘটনা। আর যে জন্মদাত্রী মা তাদের জন্ম দিয়েছেন, সেই মা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আগরতলা জিবি হাসপাতালে। অপরদিকে নিজের ছোট ভাইকে হত্যা করে সে, ঠিক তার পাশাপাশি অটোচালক কৃষ্ণ দাসকেও তার ছেলের সামনে হত্যা করে, এবং কৃষ্ণ দাসের ছেলে যে সেই অটোরিকশাটিতে বসা ছিল, সেও আজ খোয়াই জেলা হাসপাতালে নিজের জীবন রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। কর্তব্যরত পুলিশ অফিসার সত্যজিৎ মল্লিক, যিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আরক্ষা বাহিনীর কর্মীদের নিয়ে সেখানে পৌঁছায়, ঠিক তারপর সেই ঘাতকের অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখম হয়। প্রথমে খোয়াই জেলা হাসপাতাল, এবং পরবর্তী সময় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই যে গোটা ঘটনা, একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কারণে 5টি জীবন আজ চিরতরে বিদায় নিয়েছে।
যারা স্বাভাবিক মানুষ তারা সত্যি অর্থেই আজ স্তম্ভিত হয়ে আছে। খোয়াইয়ের যারা আরক্ষা বাহিনীর কর্মীরা আছেন শুধু তারাই নয়, সত্যজিৎ মল্লিকের পাশে যারা ছিলেন, তাকে যারা কাছ থেকে দেখেছেন, তাকে যারা নিজের মতো করে পেয়েছেন, শুধুমাত্র তারাই বলতে পারবেন যে সেই ব্যক্তিটা কেমন। এবং সত্যজিৎ মল্লিক শহীদ হয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্য জুড়ে সামাজিক মাধ্যমে শোক বার্তার বন্যা বয়ে চলেছে। শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, সাংসদ থেকে শুরু করে, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা আজ শোক বার্তায় নিজেদের মতো করে তারা বার্তা তুলে ধরেছেন। এবং পরবর্তী সময় জিবিপি হাসপাতালে তার দেহ ময়নাতদন্তের পর নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল খোয়াইতে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান এবং সেলামি প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে। শেষ শ্রদ্ধা জানান জেলা পুলিশ প্রধান থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শেষ শ্রদ্ধা জানান এলাকার বিধায়ক নির্মল বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। আমরা একবার তুলে ধরব খোয়াইয়ের সেই চিত্র। রশিটা টানতে ধরুন, একজন রশিটা একদম টানতে ধরুন, রশিটা একদম ধরুন, রশিটা। সেখান থেকে শহীদ ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের দেহ, জাতীয় পতাকায় মোড়ানো দেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। এক শোকযাত্রার মধ্য দিয়ে তার দেহখানি নিয়ে যাওয়া হয় আগরতলা ইন্দ্রনগর স্থিত তার নিজ বাড়িতে। এই মৃত্যু সংবাদ যখন এলাকায় ছড়িয়ে পড়ে, তখন থেকেই তার আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরা, তার শুভাকাঙ্ক্ষীরা ছুটে যায় তার বাড়িতে। যদিও সমবেদনা জানানোর কোনো ভাষা সেখানে নেই, সকলে হাজির হয় তাদের প্রিয় মানুষটিকে একবার দেখার জন্য। সেখানে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত থেকে শুরু করে অনেকেই। শেষ শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবং তারপরেই আজ সন্ধ্যায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। আমরা সেই চিত্র একবার আপনাদের সামনে তুলে ধরব, যেখানে তার বাড়িতে মরদেহ নিয়ে যাওয়ার পর তার পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েন। শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমরা সেই চিত্র একবার তুলে ধরছি।
হয় এদিকে নিয়ে আও না, আবুরে লে আও আগে, এর জায়গা করে দেন না একটু। আপনারা দেখলেন সেই চিত্র, অগণিত মানুষের চোখের জলে ফুলে ফুলে বিদায় নিলেন শহীদ ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। আমরা ফোনে কথা বলার চেষ্টা করছি আমাদের ফোকাস ত্রিপুরার ব্যুরো চিফ সুভাষ দাসের সাথে, এবং গোটা বিষয়টি নিয়ে আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়েই এই বার্তা ছড়িয়ে পড়ে রাজ্যের প্রতিটি প্রান্তে, ছড়িয়ে পড়ে গোটা দেশে, এবং এই ঘটনাটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই ঘটনার সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করে যে আদৌ ঘটনার কি সত্যতা রয়েছে, এবং যখন সত্যতা সামনে আসে তখন অনেকেই স্তব্ধ হয়ে পড়েন। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ফোকাস ত্রিপুরার ব্যুরো চিফ সুভাষ দাস। সুভাষ দাস শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো মনীষ বলো, শুনতে পাচ্ছি। সত্যি অর্থেই আজকে মর্মবিদারক একটি ঘটনা, যে ঘটনাটি কারণে বাকরুদ্ধ হয়ে পড়েছেন গোটা রাজ্য, স্তম্ভিত আমরা সকলেই, এবং যে বিষয়টি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কারণে ৫ জীবনদীপ নিভে গেল এবং শহীদের মৃত্যুবরণ করলেন ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন? সত্যি এই ঘটনাটি মানে খুব দুঃখজনক এবং হৃদয়বিদারক, মর্মান্তিক। কোনোভাবেই মেনে নিতে পারছি না, কারণ দুটো শিশুকে হত্যা করা হয়েছে। মানে তুমি একদম, একটি হচ্ছে 1 বছরের, আর এক থেকে একটু বড় দুটো মেয়ে, সেই সঙ্গে বাড়ির একজন নিরীহ পথচারী যাচ্ছিলেন, ওনাকেও শাবল দিয়ে আঘাত করেছেন এই প্রদীপ দেবরায় যে লোকটি। যদিও তিনি মানসিক রোগাগ্রস্ত কিনা সেটি এখনো পরীক্ষা হয়নি বা সেইভাবে ডাক্তারি বোঝা যাবে, তবে স্বাভাবিক যে ছিলেন না সেটা কিন্তু আমরা এই ঘটনার যে মানে বিষয়টি দেখে আমরা বুঝতে পেরেছি। কিন্তু সব থেকে বড় যে জিনিসটা মানে আমাদের রাজ্যের মানুষের মধ্যে মানে আজকে সারাদিন যে জিনিসটা সবাই বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে এই যে কর্তব্য পালন করতে গিয়ে যে একজন পুলিশ ইন্সপেক্টরের যে সাব ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে আমাদের রাজধানীর ইন্দ্রনগরে, ওনার বাসিন্দা। দেখছিলাম মুখ্যমন্ত্রীও কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। এই বিষয়ে উনি বিভিন্ন থানায় ছিলেন, এই কর্তব্য করতে গিয়ে উনি মৃত্যুবরণ করেছেন, মানে ওনাকেও হত্যা করা হয়। তো এই যে বিষয়টি আমাদের রাজ্যে কিন্তু এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগে দেখেছি একজন টিএসআর জওয়ান তার পুরো ফ্যামিলিকে মেরে দেয়,
এবং এরকম নিজে আত্মহত্যা করে, এরকম ঘটনা অনেক আগে এরকম অনেক ঘটনা ঘটেছে। এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে। কারণ মানসিক ভাবে যারা থাকে, বিশেষ করে পরিবারকে ভাবতে হবে। সরকার তো অবশ্যই ভাববেন। তুমি দেখবে আগরতলা শহরে বা বিভিন্ন জায়গায় এরকম ভাবে মানসিক রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কারণ দৈনন্দিন জীবনের যে চাপ, বিভিন্ন কারণে, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল, আমাদের এই বিভিন্ন স্ট্রেস থেকে এই বিষয়গুলো আসে। তো এই বিষয়টা নিয়ে মানে আমাদের মানে এখন থেকে তুমি ধরো এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে হয়, মানে হয়তো একটা লোক নর্মাল দেখছো তুমি, কিন্তু আসলে উনি নর্মাল না, উনার ভিতরগত সমস্যা আছে। আমাদের চারিপাশে কিন্তু আমাদের আপনজনদের মধ্যে হয়তো কেউ কেউ এরকম আছেন, চুপ করে থাকেন, ওনার আসলে মানসিক সমস্যা, নর্মাল না। সব কাজগুলো যেভাবে আমরা করি দৈনন্দিন জীবনে সকাল থেকে বিকাল পর্যন্ত, ভালো খারাপ সব মিলে, সবগুলো জিনিস মিলে আমরা কিন্তু আমাদের জীবন অতিবাহিত করি একদিন। কিন্তু দেখা যায় কখনো কখনো কোনো না কোনো বিষয় আমাদের মানে আমরা চাপ নিতে পারি না, ফলে আমাদের মধ্যে একটি মানসিক দুর্বলতা তৈরি হয়। সেই ক্ষেত্রে একটি মানুষ কখন কি করে ফেলবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। তো সেই ক্ষেত্রে সব থেকে ভূমিকা নিতে পারে পরিবারের লোক। যদি কোনো ধরনের মানে এই যাদের মৃত্যু হয়েছে, যাদেরকে হত্যা করেছে, ওদের কথা আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এখন আমরা যদি করতে পারি, আমাদের চারিপাশে যদি এরকম কোনো বিষয় বা এরকম কেউ অ্যাবনর্মাল আমরা দেখি, সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত তাকে হাসপাতালে পৌঁছে দিতে হবে এবং মানসিক ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে। এবং কালকে যে ঘটনাটি ঘটেছে, আমরা দেখেছি যে এই লোকটি কিন্তু কোনো নেশা ইত্যাদি করতেন না, এবং খুব একটা যে অস্বাভাবিক ছিলেন বা এরকমের কাজ আগে করেছেন বা কাউকে মেরেছেন, এরকম ঘটনা কিন্তু নেই। তো এটাই খুব অনভিপ্রেত ঘটনা এবং খুব দুঃখজনক এবং মর্মান্তিক। মানে বিশেষ করে এই ঘটনার পর থেকে কিন্তু সবাইকে সচেতন হতে হবে। আমরা যারা দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজ করি, বিভিন্ন অভিজ্ঞতা আমরা নিয়ে চলি, আমাদের কিন্তু দেখতে হবে যে ধরো তুমি হয়তো একটা কাজ করতে বেরোলে, হঠাৎ করে দেখা গেল যে মানসিক বিকারগ্রস্ত একজন তোমাকে প্রহার করে দিল, তো জানি না, কারণ ওর নর্মাল নেই, ব্রেন ঠিক নেই। এক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে এবং সেই ক্ষেত্রে সচেতনতা আমাদের আরো বেশি করতে হবে, মানে আমাদের অবলম্বন করতে হবে। আর সেই ক্ষেত্রে সরকারেরও ভূমিকা থাকবে। এই ক্ষেত্রে সরকারের অবশ্যই ভূমিকা নিতে হবে। যারা এই যে মানসিক যে যারা ভারসাম্যহীন, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এদেরকেও যে রিহ্যাবিলিটেশন সেন্টার আছে বা আমাদের নরসিংগড়ে সরকার তরফে করা হয়েছে, ওখানে নিয়ে পৌঁছে দেওয়া ব্যবস্থা করতে হবে। না হলে আগামী দিনে কিন্তু এরকম ঘটনা আরো ঘটে যেতে পারে। এবং অবশ্যই গুরুদায়িত্ব নিতে হবে পরিবারের। আমরা যদি দেখি এরকম অ্যাবনর্মাল কোনো বিহেভ করছে আমাদের বাড়ি, আমাদের পরিবারের কেউ, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রিকশন নেওয়া যেতে পারে। একদমই ঠিক। যে লোকটি ঘটনার সাথে যুক্ত, প্রদীপ দেবরায়, সে আমরা যেটা জানতে পেরেছি বিগত বেশ কয়েকদিন ধরেই এই ধরনের সমস্যায় ভুগছিলেন, মানসিক অবস্থায় ভুগছিলেন। যদি পরিবারের পক্ষ থেকে প্রথমেই কোনো পদক্ষেপ গ্রহণ করা হতো, তাহলে কিন্তু এই বিষয়টা থেকে কিন্তু সকলেই মুক্তি পেতেন। অবশ্যই। আমি এই ঘটনার পরে তোমার সঙ্গে আমার কথা হলো, মানে নিউজ নিয়ে কথা হলো, মানে দুপুর বেলায়, তখন কিন্তু আমি বেশ কয়েকজন নিউরো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি, যারা মানসিক রোগের চিকিৎসা করেন এবং নিউরোলজি যারা গবেষণা করেন, যে এই ধরনের বিষয়গুলো কি করা হতে পারে। ডাক্তারবাবুদের বক্তব্য হচ্ছে বিভিন্ন স্ট্রেস থেকে, বিভিন্ন কারণে হতে পারে, একটা শুধু কারণ নয়, বিভিন্ন ধরনের কারণ থেকে এই ধরনের বিষয় হতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক মানুষ আছে, দেখবে তুমি, যারা হয়তো পাগল না বা যারা হয়তো মানসিক ভারসাম্যহীন না, তারপরেও অনেকে এক্সাইটেড হয়ে যায়। অনেক সময় তুমি আমাদের চারিপাশে আশেপাশে বিভিন্ন ধরনের এরকম লোক দেখবে যারা এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে এমন একটি কাণ্ড করে বসে, ধরো এটা হয়তো এরকম ভাবে হত্যা না, কিন্তু দেখা গেল একটা ছোট্ট শিশুকে মেরে দিল, দেখা গেল বাড়ির কোনো কাউকে ছোট প্রহার করে দিল, ধাক্কা দিয়ে ফেলে দিল বা এক্সাইটেড হয়ে গেল। এই বিষয়গুলি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে মানে
আমাদের ধরো আমরা স্কুলের পড়াশোনা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যের থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমরা লক্ষ্য রাখি বাচ্চাদের বা আমাদের, কিন্তু মানসিক দিক দিয়ে কিন্তু খুব একটা মানুষের নেই, মানে মানুষের খুব একটা সচেতন না। মানসিক ভাবে যদি একটা লোক সুস্থ থাকে তাহলে তার সবগুলি জিনিস সুস্থ থাকবে। সেই ক্ষেত্রে এই যে ঘটনা, এই যে হত্যা লীলা, এই যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্যে, এরপর এই বিষয়ের পর থেকে কিন্তু আমাদের প্রত্যেকের মানে আপামর জনগণ যারা আছে প্রত্যেকটি ফ্যামিলির নতুন করে ভাবতে হবে। সরকারকে অবশ্যই ভাবতে হবে, যেটা বললাম যে মানসিক রোগীরা যারা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় এদেরকে ধরে একটা জায়গায় নিয়ে যেতে হবে। আর পরিবারের তুমি যেটা বললে যে গত মাস দেড়েক যাবৎ দেবরায় যে হত্যাকাণ্ডটি করেছেন ওনার মধ্যে একটু অন্যরকম মানে সিমটম ওরা দেখতে পাচ্ছিলেন, অনেকেই বলেছেন ওখানে যারা ছিলেন। যদিও এরকম কাণ্ড করবেন এরকম ওরা ভাবেনি বা এরকম অ্যাটিটিউড ওর ছিল না, কিন্তু ওরা বুঝতে পারছিলেন যে একটু অস্বাভাবিক। তো যখনই একটু অস্বাভাবিক আমাদের চারিপাশে আমাদের বন্ধু বান্ধব পরিবার, আমাদের পরিবারের কেউ সদস্য যদি এরকম থাকে সঙ্গে সঙ্গে তাকে নিউরোসাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, অথবা তাকে একটা বিশেষ জায়গায় পাঠাতে হবে যেখানে এই ধরনের রোগীদের চিকিৎসা হয়। তাহলে কিন্তু এই ধরনের অনভিপ্রেত ঘটনা থেকে আমরা মানে নেক্সট টাইম এরকম ঘটনা থেকে আমরা দেখতে পাবো না এরকম ঘটনা। আরেকটা বিষয়, সত্যজিৎ মল্লিক, ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক, আমি কিন্তু কর্মসূত্রে ওনার সাথে বেশ কিছুদিন যোগাযোগের একটি সম্পর্ক হয়েছিল এবং আমবাসায় যখন তিনি ছিলেন, ধলাই জেলা সদর আমবাসা থানায় যখন তিনি ছিলেন এবং ওনার কর্মসূত্রে উনি কিন্তু 1 মাসের মধ্যেই প্রায় 3 থেকে 4টি খুনের মামলার নিষ্পত্তি করেছিলেন। একজন দক্ষ পুলিশ অফিসারকে কিন্তু রাজ্য হারিয়েছে। হ্যাঁ মনীষ, সত্যজিৎ মল্লিকের মৃত্যুটি মানে এইরকম ভাবে মানুষের মানে আমাদের রাজ্যের মানুষ, ইভেন আমাদের রাজ্যের বাইরেও অনেকগুলি চ্যানেল, টিভি চ্যানেল নিউজ হয়েছে এবং মানুষ এটাকে তীব্র দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। সত্যজিৎ মল্লিক যেখানেই গেছেন এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বিশালগড়ে ছিলেন, কল্যাণপুর বা অন্যান্য জায়গায় ছিলেন, যেখানে গেছেন ওর মধ্যে একটা অদ্ভুত মানে একটা যাকে বলে জিন্দা দিল, মানে ও গান করতেন, মানুষের সঙ্গে মিশে যেতেন, বন্ধু বান্ধবের সঙ্গে অদ্ভুত সম্পর্ক থাকতেন এবং আইনগত বিষয়টাও ভালো বুঝতেন এবং কেস গুলো যা চার্জশিট থেকে শুরু করে মানে এই সিবি দেওয়া শুরু করে মানে এই মানে কেস ডায়েরি করা থেকে শুরু করে তোমার এজাহার যেগুলো জমা পড়তে এগুলো রেজিস্ট্রি করা থেকে শুরু করে সমস্ত বিষয়ে খুব সিরিয়াস ছিলেন এবং ওনার কর্তব্য নিয়ে খুব একটা প্রশ্ন ওঠেনি। কিন্তু আমরা দেখেছি অনেক সময় অনেক পুলিশ অফিসারের বিরুদ্ধে অনেক ধরনের কমপ্লেইন থাকে, কিন্তু এই ক্ষেত্রে সত্যজিৎ মল্লিক একটু ছিলেন আলাদা এবং ওনার যেই মানে পরিধি ছিল বিভিন্ন জায়গায় খুব অনেস্টির সঙ্গে উনি ওনার দায়িত্ব পালন করতেন। কিন্তু অদ্ভুত ভাবে মানে তুমি দেখো দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, মানে উনি এগিয়ে গিয়েছিলেন এই এদেরকে মানুষগুলোকে রক্ষা করার জন্য, এগিয়ে গিয়ে ওনার শেষ রক্ষা হয়নি, উনিও মৃত্যুবরণ করেছেন, মানে ওনাকেও অ্যাটাক করা হয়েছে। তো এটা একটা মানে আজকের দিনে আমরা মানে খুব সবাই সুখ প্রকাশ করছেন, সবাই দুঃখ প্রকাশ করছেন, কিন্তু এরকম অফিসার আগামী দিনে মানে একটা বিশাল ক্ষতি হয়ে গেল আমাদের রাজ্যের। এখন এই ধরনের অফিসার খুব সত্যি মানে খুব বিরল। সত্যজিৎ মল্লিক প্রতি সবার শ্রদ্ধা আছে, সমবেদনা থাকবে এবং তার পরিবার পরিজনদের প্রতি আমিও ব্যক্তিগতভাবে সমবেদনা জানাই এবং অবশ্যই সরকার তার পরিবারের প্রতি যে করণীয় কর্তব্য সেগুলি করবেন। আমরা দেখছিলাম মুখ্যমন্ত্রীও গেছিলেন বাড়িতে। যাই হোক, স্মৃতিচারণ ছাড়া তো মুহূর্তে কিছু করার নেই। মনীষ, ধন্যবাদ সুভাষদা আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের ব্যুরো চিফ সুভাষ দাস এবং উনিও ওনার যে ব্যক্তিগত অভিমত সেটা যেমন ব্যক্ত করেছেন তেমনি এই ঘটনা সম্পর্কে অনেক কিছুই উনি তুলে ধরেছেন। কিন্তু সবচাইতে পরিতাপের বিষয় হচ্ছে এবং সবচেয়েতে মর্মবিদারক ঘটনা হচ্ছে 4টি জীবনের পাশাপাশি রাজ্য হারিয়েছে একজন দক্ষ, নির্ভীক, সৎ
নিষ্ঠাবান পুলিশ অফিসারকে, এবং সত্যি অর্থেই এমন একজন পুলিশ অফিসার পাওয়া রাজ্যবাসীর গর্বের কারণ। এবং সেই কর্তব্য পালন করতে গিয়েই তিনি নিজের যে জীবন সেটাকেও বিসর্জন দিলেন। শহীদ সত্যজিৎ মল্লিক অমর রহে, এই স্লোগান আজ ধ্বনিত হয়েছে প্রতিটি স্থানে, এবং রাজ্যের মানুষ সত্যজিৎ মল্লিকের যে অবদান সেটা কখনোই ভুলতে পারবেন না। উনার যে সকল কর্মস্থলগুলি ছিল, সেই কর্মস্থলে উনি যতদিন কাজ করেছেন, তিনি যা যা করে গেছেন তা সত্যি অর্থেই ভোলার মতো নয়। তাই আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে উনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমরা ফোকাস ত্রিপুরার পক্ষ থেকেও। সেই সাথে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল নিষ্পাপ মানুষগুলি যারা একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কারণে চিরতরে বিদায় নিয়েছেন। আমরা তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজ এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, যদিও এমন একটি বিষয় যে বিষয়টি সত্যি অর্থেই বলার মতো কোনো ভাষা থাকে না, তারপরেও আমরা কথা বলার চেষ্টা করেছি। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং আগামীকাল পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। দীর্ঘ একটি সময় ধরে যে নির্বাচনী লড়াই চলছিল তার নিষ্পত্তি বলা যেতে পারে আগামীকাল শেষ হবে। তাই আগামীকাল দিনভর ফোকাস ত্রিপুরার সাথে আমরা থাকব। আপনারাও ফোকাস ত্রিপুরার সাথে আগামীকাল দিনভর থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।